নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই ইয়োর অক্টোপাসের আরও একটা নতুন গল্পে। আমি সৌভিক রয়েছি আপনাদের সঙ্গে। আজ আপনাদেরকে শোনাবো লেখক অর্ণব দাসের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও অলৌকিক শক্তি। আজকের গল্পটি তারানাথ তান্ত্রিক চরিত্রটির একটি ফ্যান ফিকশন গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটির প্রথম আত্মপ্রকাশ ঘটে বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাঁর পরে তাঁর সুপুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটিকে নিয়ে লিখে গেছেন আরও অনেক গল্প। আমরা আজকের গল্প পরিবেশনার আগে এই দুই সাহিত্যিক মহোদয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। আজকের গল্প পাঠে আমি সৌভিক, প্রধান চরিত্রে বুবাই। আমাদের গল্পগুলো আপনার কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের গল্পের নোটিফিকেশন আপনি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ আমরা যখনই গল্প আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লাগে তাহলে তা আপনি শেয়ার করে নিতে পারেন আপনার আত্মীয় পরিজন ও কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে। শুরু করছি আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অলৌকিক শক্তি। চায়ের দোকানে বসে তিনখানা চায়ের ভাঁড় উড়িয়ে দেওয়ার পরেও বলাইবাবু অথবা হরি মিত্তির কারোরই কোনো দেখা মিলল না। অন্যদিন অফিস ছুটির পর এনাদের সঙ্গে চা খেতে খেতে রাজনীতি থেকে শুরু করে জীবনযাত্রা হেন বিষয় নেই যেটা নিয়ে আমাদের মধ্যে গভীর আলোচনা হয় না। অনেক সময় সেই আলোচনা তর্ক বিতর্ক অবধি পৌঁছে যায়, কিন্তু সেই আলোচনা না করলে ঠিক পেটের ভাত হজম হয় না। কিন্তু আজকে বিধি বাম, এনাদের কারোর সাথেই দেখা সাক্ষাৎ মিলল না। অতএব অগতির গতি তারানাথের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। মটলেনের মোড় পৌঁছে দেখি উড়েদের তেলে ভাজার দোকান বন্ধ। অগত্যা পাসিং শোয়ের প্যাকেট কিনে ফেললাম। তারানাথের বাড়ি পৌঁছে গিয়ে দেখি কিশোরী সেন সেখানে এসে বসে আছে। আমাকে খানিকটা বিস্মিত হতে দেখে বলল, আরে বিভূতি যে, এসো হে, তোমার জন্যই বসে আছি। সে কি করে জানলে আমি আসবো? আমার তো আসবার কোনো কথাই ছিল না। কিশোরী জবাবে বলল, এই সামান্য ব্যাপারের জন্য কি আবার মন্ত্রতন্ত্র জানতে হয় ভাই? ওসব আমাদের ঠাকুর মশাইয়ের কম্য। আজ এমন বাদলা করেছে যাকে বলে একেবারে আড্ডার খাস মেজাজ। না এসে যাবে কোথায়? এমন বাদলা দিনেই তো ঠাকুর মশাইয়ের গল্প সত্যি ঘটনাগুলো জমে। কি ভুল বললাম নাকি? কিশোরীর কথা যে একেবারে ভুল নয় সেটা আমি বেশ ভালো করেই জানি। তাই আর কোনো কথা না বাড়িয়ে তারানাথের জন্য আনা এক প্যাকেট পাসিং শো ওনার দিকে দিয়ে বললাম, ঠাকুরমশাই, আজ একটা ভালো গল্প হবে নাকি? তারানাথ হাত বাড়িয়ে প্যাকেটটা নিল বটে, কিন্তু তার মুখে বিশেষ প্রফুল্লতা দেখলাম না। বিরস মুখে সে বলল, না, তোমাদের কাছে গল্প বলতে ইচ্ছে করে না। তোমরা তো আমার গল্প অবিশ্বাস করো। কি যে বলেন ঠাকুর মশাই, আমরা তো সব গল্প অবিশ্বাস করি না। শুধুমাত্র ওই বিশেষ বিশেষ গল্প বাদে, মানে যেগুলো একেবারেই বিশ্বাস করার মতো নয় সেগুলো বাদে। কিশোরীর কথায় তারানাথ চটে উঠল। আমি কিশোরীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কথার মোড় ঘোরানোর জন্য বললাম, ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা ছাড়ুন তো। আসল কথা হচ্ছে, আপনার গল্প যদি সত্যি হয় তাহলে আমরা বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি এসে যাচ্ছে? আর যাই হোক, সত্যিটা তো সত্যি, সেটা তো কারোর আর মতামত নির্ভর নয়। কোনো কথা না বলে তারানাথ প্যাকেট থেকে একখানি সিগারেট বের করল। তারপর অগ্নিসংযোগ করে চোখ বন্ধ করে সেটাতে একটা সুখ টান দিল। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, এই যে অবিশ্বাসের কথা বললে, এটার ওপরে অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে। আজকে তোমাদের সেই অভিজ্ঞতার ঝুলি থেকেই একখানি সত্যি ঘটনা বলছি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15-20 বছর আগে। সেই সময় বটকেশ্বর মুখুজ্জে বলে এক ধনী ব্যবসায়ী প্রায়ই আসতেন আমার কাছে। আমার থেকে নেওয়া রত্ন ধারণ করে ওনার শাড়ির ব্যবসায় বিপুল লাভবান হয়েছিলেন। তারপর থেকে উনি সময় সুযোগ মতো আসতেন আমার কাছে, কখনো নিজের প্রয়োজনে, কখনো বা স্রেফ
গল্প করার জন্য। এমনই একদিন সঙ্গে করে নিয়ে এলেন ধনেশ্বর চক্রবর্তীকে। ইনার আবার ছিল চালের আড়ত। ভদ্রলোককে দেখে আমি কিছু বলতেই যাব, এমন সময় বটকেশ্বর বাবু বলতে শুরু করলেন। ঠাকুরমশাই, ইনি হলেন ধনেশ্বর চক্রবর্তী, আমার পরম মিত্র। চালের ব্যবসায় প্রথম সারির মধ্যেই এনার নাম ঘোরাফেরা করে। হ্যাঁ, ভদ্রলোককে দেখেই বুঝতে পেরেছিলাম যে এনার পরিবার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গভীর সমস্যার মধ্যে রয়েছেন। তোমরা তো জানো, মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো মানুষকে দেখলে তার সমস্যার সম্পর্কে একটা সমক্ষ ধারণা করতে পারি। সেই মতো তার সমস্যার কথা বুঝতে পেরে আমি বললাম, তা ধনেশ্বরবাবু, সমস্যাটি যে পরিবার সংক্রান্ত সেটি বেশ ভালো করেই বুঝতে পারছি। তা মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে কি অশান্তির মাত্রা অত্যাধিক পর্যায়ে চলে গেছে? আমার কথা শেষ হতেই ধনেশ্বরবাবু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। ওনার এই হতবম্ব অবস্থার দিকে চেয়ে বটকেশ্বরবাবু বলতে লাগলেন, কে বলেছিলাম না, ইনি একেবারে খাঁটি জ্যোতিষী। তাহলে ওনার সাথে দ্বিতীয়বার সাক্ষাতের কথা বলি। বছর দুয়েক আগের কথা, খুবই সস্তায় একটা ইট ভাটার খোঁজ পেয়েছিলাম। আমি ভাবলাম কিনে রাখি, সামনেই মেয়ের বিয়ে আছে, তখন নয় বেচে 2 পয়সা পাওয়া যাবে। সেই মতে টাকা জোগাড় করার পরে কি খেয়ালে একবারই মঠ লেনে এলাম মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। ওনাকে কিন্তু আমি একবারের জন্য বলিনি যে ওরকম একটা ইট ভাটা আমি কিনতে চলেছি। ওমা, এখানে আসতেই সবার প্রথমেই ঠাকুর মশাই বললেন যে ওই ইট ভাটা কিনবেন না, ওটা নাকি অভিশপ্ত। আমি তো মশাই আকাশ থেকে পড়লাম। আমি ইট ভাটা কিনবো, ইনি কি করে জানলেন? নিজের অফিসে ফিরতেই সরকার মশাই খবর দিলেন যে সেই ইট ভাটাতে নাকি পুলিশ এসেছে। এমন সর্বনেশে কাণ্ড জীবনে কখনো দেখিনি বাপু। তারপর সরকার মশাই জানালেন যে সেই ইট ভাটাটির নিচে নাকি খুঁড়ে পুলিশ 3টে মেয়ের দেহাবশেষ পেয়েছে। পরে খোঁজ খবর করে জানা গেল যে মালিকের ছেলে গ্রামের মেয়েদেরকে ভুলিয়ে নিয়ে এসে অপকর্ম করত, তারপর মেরে ওইখানে নাকি গুম করে দিত। ওই 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 জন্যই বেটা ইট ভাড়াটা বেচার তালে ছিল। সেই থেকেই বলতে পারো আমি ঠাকুর মশাইয়ের পরামর্শ ছাড়া কোনো কাজকর্ম করি না। তোমার যা সমস্যা আছে সেটা তুমি নির্ভয় ঠাকুর মশাইয়ের কাছে বলতে পারো, উনি ঠিক একটা না একটা ব্যবস্থা করেই দেবেন। বটকেশ্বরবাবুর কথা শেষ হতেই ধনেশ্বরবাবু বলতে শুরু করলেন, সে আর বলতে বটকেশ্বর, এমন দিব্য দৃষ্টি সম্পন্ন মানুষের সাথে তুমি আমাকে আলাপ করিয়ে দিলে। নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম। ঠাকুরমশাই, কেবলমাত্র আপনিই পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। দেখুন, সমস্যাটি আমি অবগত হয়েছি ঠিকই, কিন্তু আপনার মুখ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই। কোনোরূপ ছোটোখাটো ব্যাপার আমার কাছে গোপন করবেন না, তাহলে কিন্তু উপায় বাতলে দেওয়া আমার পক্ষে অসুবিধাজনক হয়ে পড়বে। ঠাকুরমশাই, তাহলে আপনাকে গোড়া থেকেই বলি। আমার পৈতৃক ভিটে হুগলি জেলার মানকুণ্ডুতে। বাবা শ্রীযুক্ত জ্ঞানেশ্বর চক্রবর্তী এই ব্যবসার সূত্রপাত করেছিলেন। ওনার পরে আমি এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মাত্র। পরম ঈশ্বরের কৃপায় আমার সংসারে 3টি সন্তান, 2 ছেলে সুরেশ আর সুধীন, আর একমাত্র কন্যা বিরাজবালা। ইউনিভার্সিটির পাঠ শেষ করে সুরেশ গ্রামের স্কুলেই মাস্টারি করা শুরু করেছে। তার সাথে ইদানিং আবার বইপত্র লেখালেখি করাও শুরু করেছে। আর সুধীন কলেজের পাঠ চুকিয়ে আমার সাথেই ব্যবসায় বসা শুরু করেছে। নিজের ছেলে বলে বলছি না ঠাকুরমশাই, এত কম বয়সে সুদিনের মতো ব্যবসায় এত পাকা মাথা খুব কম ছেলেদের মধ্যেই দেখেছি। তবে কন্যা বিরাজ ছোট থেকেই ছিল ডান পিটে প্রকৃতির। তার জন্মের সময়ে স্ত্রীর গুরুদেব গণনা করে বলেছিলেন
আমাদের ব্যবসার উন্নতি আরও ত্বরান্বিত হবে বিরাজের পরেই। তিনি আরও বলেছিলেন, এই মেয়ে সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্যা। কিন্তু উনি বলেছিলেন যে ওর 16 বৎসর বয়সে এক কঠিন বিপদের সম্মুখীন হবে। আমরা তাকে বারংবার জিজ্ঞেস করলেও উনি বলেছিলেন কিছুতেই নাকি সেই বিপদ এড়ানো সম্ভব নয়। তাই অন্য 2 সন্তানের থেকে একটু বেশি লালন পালনেই বড় করে তুলছিলাম বিরাজকে। তার সমবয়সী মেয়েদের থেকে বিরাজ তার দাদাদের সাথে নানান খেলাধুলায় বেশি অভ্যস্ত ছিল। যে বয়সে মেয়েরা খেলনাবাটি খেলতে ভালোবাসে, সেই বয়সে বিরাজ হেন গাছ নেই যেখানে তার পদধূলি পড়েনি। আর গ্রামে এমন কোনো পুকুর নেই যেখানে তার সাঁতার কাটা হয়নি। 2 দাদার সাহচর্যে, বিশেষ করে সুরেশের পৃষ্ঠপোষকতায় ছেলেবেলা থেকেই খেলাধুলার পাশাপাশি বই পড়ার নেশা ওর মধ্যে চেপে বসে। এর ফলে আমার বাড়িতে থাকা সমস্ত বই 1 মাসের মধ্যেই পড়া শেষ করে ফেলে। এরপরেই শুরু হয়ে যায় দেশি বিদেশি বই পড়বার আবদার। একমাত্র কন্যার এহেন আবদার মেটানোটাকে আমি পবিত্র কর্ম বলেই মনে করি। তাই ওর জন্য বিলেত থেকে নানান বই পুস্তক আনার ব্যবস্থা করে ফেলি। এইভাবেই বেশ দিন কেটে যাচ্ছিল। বিরাজ গ্রামের স্থানীয় বালিকা বিদ্যালয় থেকে পড়াশোনা করে। ইতিমধ্যে ও 16 বছর বয়সে পদার্পণও করেছে। এদিকে ওর সমবয়সী মেয়েদের বিয়ে হতে শুরু করেছে। বিরাজের জন্য কম সম্বন্ধ আসেনি, যদিও ও চেয়েছিল আর একটু পড়াশোনা করতে। কিন্তু বেশি বয়সে সুপাত্র পাওয়া সত্যিই অসুবিধাজনক। তাই সব জায়গায় খবর পাঠিয়ে দিলাম সুপাত্রের সন্ধানে। শেষমেশ পাওয়া গেল হবু জামাইয়ের সন্ধান। বর্ধমান জেলার শ্রীযুক্ত অনিমেষ আচার্যের সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমান অবিনাশ আচার্য। দার্জিলিং আর আসাম থেকে চা আমদানি করে বিদেশে রপ্তানি করে দেশের চা শিল্প রপ্তানিতে অগ্রগণ্য স্থান অধিকার করেছে। শুধু ব্যবসায় তার আগ্রহ ছিল না, তার সাথে নিজের একখানি বই প্রকাশনী সংস্থাও গড়ে তুলেছিল। এর সাথেই ছিল তার যোগ ব্যায়ামের অভ্যেস। অমন সুন্দর সুগঠিত সুপুরুষ এক পাত্রের সন্ধান পেয়ে স্বভাবতই বেশ আহ্লাদিতই হয়ে উঠলাম আমরা। তাই অমন পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে বিরাজের সাথে বিবাহের জন্য ওনাদেরকে পত্র পাঠ আমন্ত্রণ জানিয়ে ফেললাম। ওনাদের খাতির যত্নের জন্য বর্ধমান থেকে শ্রীদাম ময়রাকে আনার ব্যবস্থা করলাম। ঘরের মধ্যেই ভিয়েনের ব্যবস্থা করে বিভিন্ন মন্ডা মিষ্টির ব্যবস্থা করে ফেললাম। কিন্তু যেদিন ওনারা প্রথমবারের জন্য বিরাজকে দেখতে এসেছিলেন, সেই দিন শ্রীমান অবিনাশ বাবা জীবন আসেনি। কেবলমাত্র শ্রীযুক্ত অনিমেষবাবু তার গুটি কয়েক সহিসের সাথেই এসেছিলেন। প্রথমেই অনিমেষবাবু নিজে মুখে স্বীকার করেছিলেন যে তার সন্তানের পূর্বেই বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু 6 মাসের মধ্যে সেই স্ত্রী রজ্জু কর্তৃক আত্মহত্যা করেছিল। ব্যাপারখানা শুনে আমার মনের মধ্যে দুশ্চিন্তার কালো মেঘ জমা হতে লাগলো। সেই সময় পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা আমার স্ত্রী ইশারায় ভিতরে ডেকে পাঠালো। সে আমাকে বুঝিয়েছিল, যদিও পাত্র পূর্বে বিবাহিত ছিল, কিন্তু এমন এক হীরের টুকরো পাত্রকে হাতছাড়া করতে ও কিছুতেই রাজি ছিল না। তাই কিছুক্ষণের মধ্যেই নানান যুক্তির দ্বারা আমাকে বোঝাতে সক্ষম হয়েছিল যে দ্বিজবর হলেও বিরাজের জন্য এমন সুপাত্র ভিন্ন অন্য কোনো পাত্র নির্বাচন সঠিক হবে না। সেই মতো আমার মত প্রকাশের সাথে সাথেই অনিমেষবাবুর মুখের মধ্যে ফুটে উঠেছিল এক অনির্বচনীয় হাসির রেখা।
অতঃপর দাবি দেওয়ার কথা ওঠায় উনি পত্র পাঠ নাকচ করে দিলেন। ওনার বক্তব্য ছিল, এমন লক্ষ্মী প্রতিমাকে নিজের পুত্রবধূ করার সৌভাগ্য খুব কম মানুষেরই থাকে, আর উনি সেই সৌভাগ্য থেকে কোনো মতেই বঞ্চিত হতে চান না। পরবর্তী ক্ষেত্রে অবিনাশ বাবা জীবন নিজে এসে দেখে গিয়েছিল আমাদের বিরাজকে। সে বিরাজের রূপ এবং গুণে এতটাই মনোমুগ্ধ হয়ে পড়েছিল যে শুভ কার্য পূরণে আর বিলম্ব করতে না বলেছিল, কারণ 1 মাসের মধ্যেই তাকে বিলেতে যেতে হবে বিশেষ এক কার্যের জন্যে। সে বিরাজকেও সঙ্গে নেওয়ার ইচ্ছা প্রকাশ করল। এমন এক আশ্চর্য সুযোগের আকস্মিক আবির্ভাব স্বভাবতই আমাদের পরিবারের মধ্যে আনন্দের হিল্লোল বইয়ে দিল। পঞ্জিকা দেখে নির্দিষ্ট দিন সুনিশ্চিত হতেই আনন্দের ঘনঘটা যেন মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছিল। সময়ের অপ্রতুলতা থাকা সত্ত্বেও একমাত্র কন্যার বিবাহে বিন্দুমাত্র কার্পণ্য করিনি। সাধ্যমতো দেশের সেরা শাড়ি থেকে শুরু করে গয়নায় মুড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবাইকে কাঁদিয়ে পরের দিন স্বামীর সহিত বিদায় নিয়ে বিরাজ রওনা দিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ভারাক্রান্ত মন থাকলেও বৌভাতের দিন আমরা সেখানে পৌঁছে রীতিমতো চমকে উঠলাম। ওনাদের বাড়ি তো নয়, ওটাকে অট্টালিকা বললেও কম বলা হয়। নিমেষবাবু বলেছিলেন সুদূর রাজস্থান থেকে আনা মার্বেল পাথর দিয়ে গোটা বাড়িটা তৈরি করা হয়েছে। সুতরাং ঠাকুরমশাই বুঝতেই পারছেন, বৈভবের দিক থেকে এইটুকু বলতেই পারি যে তাদের সমকক্ষ হওয়া কেবলমাত্র রাজা বাদশাদের পক্ষেই সম্ভব। তাদের অতিথি আপ্যায়ন দেখে আমরা এতটাই তৃপ্ত ছিলাম যে মেয়েটার মুখের দিকে তাকাতে অবধি ভুলে গিয়েছিলাম। আমরাও ভুলে গিয়েছিলাম যে মেয়েটা আমাদের পর হয়ে গেছে, আর কোনো দিন নিজের ইচ্ছায় পুকুরের মধ্যে সাঁতরাতেও পারবে না, আর পারবে না ঘন্টার পর ঘন্টা বইয়ের মধ্যে, পড়াশোনার জগতের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে। যদিও অনিমেষবাবু বলেছিলেন যে বিরাজ চাইলে নিজের পড়াশোনা করতেই পারে, কিন্তু বাড়ির বউ হয়ে যাওয়ার পরে এইসব কি আর শোভা পায়? এত কিছুর পরেও আমরা বিরাজের ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলাম না, বরং এই ভেবেই নিজেদের সান্ত্বনা দিলাম যে এত বড় লোক বাড়ির বউ বিরাজ এবারে সত্যিকারের রাজরানী হয়েই থাকবে। কিন্তু গুরুদেবের সেই গণনা কিভাবে যে এমন নিখুঁতভাবে ফলে গেল সেটা ভেবে এখনো হাত পা ভয়ে সিঁটিয়ে উঠছে। ঘটনাটা ঘটল বৌভাতের পরের দিন। সুদিন ব্যবসায় বসবার পর থেকেই আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। বয়স তো কম হলো না, তাই দুপুরবেলায় সুদিন বেরিয়ে যাওয়ার পরে আমি বৈঠকখানায় বসে সবেমাত্র খবরের কাগজখানা খুলে পড়তে বসেছি, এমন সময় হন্তদন্ত হয়ে অনিমেষবাবুদের চাকর সুকুমার এসে উপস্থিত হলো। এমন সময় তাকে দেখে আশ্চর্য কম হলাম না। বছর 45-এর এই সুকুমারের সম্পর্কে শুনেছি খুবই কর্মঠ, কিন্তু বর্তমানে তার মুখের অবস্থা দেখে বেশ ভালোই বুঝতে পারছিলাম যে কোনো একটি কারণে সে ভীষণভাবে আতঙ্কিত হয়ে রয়েছে। আমি তাকে অনেকবার জিজ্ঞেস করার পরেও সে কিছু না বলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল। প্রথমে ভেবেছিলাম লোকটা মনে হয় বোবা, কিন্তু বৈঠকখানায় লাগানো বিরাজের তৈলচিত্র দেখে সুকুমার আতঙ্কে চিৎকার করে উঠতেই ব্যাপারটার বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারলাম না। কিন্তু এইটুকু বুঝতে বাকি রইল না যে বিরাজ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে বলবার জন্যই সুকুমারের আগমন ঘটেছে। তারপরেও যা শোনালো তাতে আমার অবস্থা খারাপ হওয়ার জোগাড়। কর্তাবাবু, বলছি বৌদিমণি পোয়াতি হয়ে পড়েছেন, আপনারা শীঘ্রই চলুন।
সুকুমারের কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। এইরকম কাণ্ড যে ঘটতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার এমন নিষ্পাপ মেয়েটির জীবনে এমন কলঙ্ক যে লাগতে পারে সেটা কল্পনাতেও আনতে পারিনি। আমি প্রচণ্ড এক চিৎকার করে ছুটে গিয়ে সুকুমারের ফতু আর কলারটা চেপে ধরলাম। তারপর দাঁতে দাঁত চেপে বললাম, তোরা তো সাহস কি করে হয় যে আমার মেয়ের নামে এইসব নোংরা কথা বলতে? মিথ্যে কথা বললে তো জিভ টেনে ছিঁড়ে ফেলব। আমার চিৎকার শুনে ততক্ষণে অন্দরমহল থেকে বাকি সবাই এসে পড়েছে। তারা আমার এহেন ব্যবহারে রীতিমতো বিস্মিত শুধুই নয়, চিন্তিতও বটে। আমাকে কোনো রকমে সুকুমারের থেকে দূরে সরাতেই আবার সুকুমার হাউমাউ করে কেঁদে উঠল। কর্তাবাবু, বৌদিমণির নামে মিছে কথা বললে আমার জিভ খসে পড়ে যাবে, কিন্তু কিন্তু উনি যে 2 মাসের পোয়াতি হয়ে পড়েছেন সেই কথা কবিরাজ মশাইও বলেছেন। এইবারে উপস্থিত বাকি সকলে সমস্ত কথা জানতে পেরে আকাশ থেকে পড়ল যেন। এমন ঘটনাও যে ঘটতে পারে সে কথা আমরা কোনো কালে স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী তো কান্নাকাটি করতে করতে অজ্ঞানী হয়ে গেল। বড় বৌমা তাকে ধরে কোনো রকমে চেয়ারের ওপর বসিয়ে দিলে। এবারে ছোট বৌমা তার রণচণ্ডী রূপ ধারণ করে সুকুমারকে সরাসরি প্রশ্ন করলে, তুমি আচ্ছা লোক তো, নতুন বউয়ের নামে এমন বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? সবেমাত্র মেয়েটার বিয়ে হলো, এরই মধ্যে মেয়েটা পোয়াতি হয়ে গেল, তাও আবার 2 মাসের। মগের মুলুক পেয়েছো নাকি? বৌদিমণি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি আর এত কিছু বুঝি? আমাকে বড় কর্তাবাবু যা বলে পাঠালেন আমি তো এখানে এসে সেই কথাই বলছি। তাহলে তুমি নিজের চোখে বিরাজকে দেখোনি, তাই তো? না 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 বৌদিমণি, আমাদের নতুন বৌদিমণিকে দেখলাম তো সকালে, ওনার পেটখানা ফুলে গেছে। আমি অত ভালো করে কিছু দেখিনি। পদ্মার মাই তো কর্তামাকে বললেন যে কবরেজকে ডেকে আনার জন্য। তারপর উনি সব দেখে শুনে বললেন যে নতুন বৌমণি নাকি 2 মাসের পোয়াতি। এইসব কথায় কার মাথা ঠিক থাকে বলুন ঠাকুরমশাই? তাই আমরা পত্রপাঠ খবর দিলাম গুরুদেবের উদ্দেশ্যে, কিন্তু বর্তমানে তিনি কাশীতে গেছেন তীর্থ করতে। ফিরে আসতে আসতে মাসখানেক সময় তো লাগবেই, কিন্তু এই সময়ের মধ্যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? এই কথা বলতে গুরুদেবের পুত্র মানে আমার গুরু ভাই তৎক্ষণাৎ আমার বাড়িতে আসবার ইচ্ছে প্রকাশ করলে। সেই মতো ওনাকে নিয়ে আমি 2 ছেলেকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম বিরাজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বুঝতে পারলাম যে ঘটনাটি আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। আমাদেরকে দেখে গম্ভীর মুখে অনিমেষবাবু সোজা নিয়ে চলে গেলেন বিরাজের ঘরের দিকে। সেখানে বিছানায় শুয়ে থাকা বিরাজকে দেখে চিনতেই পারলাম না আমরা। পাশে বসে থাকা কবরেজ মশাই বললেন যে ও নাকি এই মুহূর্তে 5 মাসের পোয়াতি হয়ে পড়েছে। এই রকম অসম্ভব ঘটনা শুনে আমার মাথায় তো প্রায় বাজ ভেঙে পড়ল। এমন কাণ্ড যে হতে পারে সেটা আমরা ভাবতেও পারিনি। এতক্ষণে বুঝতে পারলাম যে সুকুমার কোনো মিথ্যা কথা বলেনি, তবে এইটুকুই বুঝতে পারলাম যে বিরাজ কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে পড়েছে। আমাদের এমন অবস্থা দেখে এবারে গুরু ভাই এগিয়ে গেল বিরাজের দিকে। উনি ওনার সঙ্গে থাকা কমণ্ডলু থেকে কিছুটা জল নিয়ে মুখের কাছে নিয়ে এসে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ল। তারপরেই সেই জলটা ছিটিয়ে দিল বিরাজের গায়ে। অমনি যা দৃশ্য দেখলাম তাতে আমাদের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল যেন। হঠাৎ করেই দেখলাম বিরাজের চিৎকার শোনা গেল। তখন গুরু ভাই ওর হাতে এক মন্ত্রপুত তাবিজ বেঁধে দিতে গেলেই বিরাজ ওনাকে এমন এক ধাক্কা দিল যে সে ছিটকে পড়ল ঘরের এক কোণে।
মাথায় গুরুতর আঘাত পেয়ে সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি বাদে সবার গুরু ভাইয়ের দিকে নজর থাকায় কেউ দেখতে পেল না যে সামনে কি ঘটতে চলেছে। ইতিমধ্যে বিরাজের হাত দুটো বেঁকে যেতে লাগলো। হাতের আর পায়ের ওপর ভর দিয়ে কেমন জানি বিছানার ওপরে শরীরটাকে তুলে ধরল। দেখে মনে হলো ঠিক যেন একটা টেবিল। আশ্চর্য হওয়ার মতন অবস্থা তো এখনো বাকি রয়েছে। ধীরে ধীরে বিরাজকে দেখলাম দেয়ালের ওপর উঠতে লাগলো, ঠিক যেন টিকটিকির মতো, কিন্তু উল্টোভাবে। সমস্ত মুখ বীভৎস কালো হয়ে গেল। চোখ দুটো বড় বড় জবা ফুলের মতন টকটকে লাল হয়ে গেল। মাথার চুল সাপের মতন উড়তে শুরু করলো। তার লাল ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে রয়েছে, আর সেটার ভেতর থেকে কালো কালো দাঁতগুলো দেখা যেতে লাগলো। তারপরে একটা পৈশাচিক হাসি হাসতে লাগলো। দম ফাটানো হাসি আমি বাপের জন্মে শুনিনি। বেশ কিছুক্ষণ হাসির পরে বিরাজ কথা বলতে শুরু করলো। তোরা এখানে কেন এসেছিস? তোদেরকে বারণ করলাম না আসতে? মেয়ের ওই রকম দশাকে প্রথমে ভয় পেয়ে গেলেও পরবর্তীতে নিজেকে সামলেনি। কোনো রকমে বলি, বিরাজ, মা আমার এরকম করছিস কেন? আমার কথা শুনেই বিরাজ আবার সেই পৈশাচিক গলায় হাসিতে ফেটে পড়ল। কেন এসেছিস তুই? বেশি বাড়াবাড়ি করলে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব। বিরাজ, মা আমার কথা শোন, এটা তোর শ্বশুর বাড়ি। এনাদের অসম্মান করলে যে সংসারে অমঙ্গল হয়। আমার কথা শেষ হতেই বিরাজ আবার পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল। শ্বশুর বাড়ি? তাহলে সবার আগে আমার স্বামীকে জিজ্ঞেস কর, এখন আমার ভাই অজিতেশ কোথায় আছে। বিরাজের কথা শুনেই দেখলাম সেই ঘরে উপস্থিত সকলের মুখ বিস্মিত হয়ে পড়েছে। কারণ 2 দিন আগে বিয়ে হয়ে আসা নতুন বউয়ের পক্ষে মাস 6 আগে দেশান্তরী হয়ে যাওয়া অনিমেষ বাবুর ছোট ছেলের সম্পর্কে জানা এক কথায় অসম্ভব। সেই মুহূর্তে বিরাজের স্বামী অবিনাশ এসে উপস্থিত হয়েছে। সে নিজেও বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে, তাকে দেখলে বেশ বুঝতে পারা যায়। এবারে সে বেশ জোরের সাথে বলে উঠল, বিরাজবালা, তোমাকে তো গতকাল রাতের বেলাও বললাম যে আমার ছোট ভাই দেশান্তরী হয়ে গেছে, তারপরেও এই প্রশ্ন করছো? তাই নাকি? তাহলে এক্ষুনি তাকে তার পাঠাও, নইলে তোমাদের কারোর কিন্তু নিস্তার নেই। কথাটা শেষ করেই বিরাজ ধূপ করে বিছানার উপর পড়ে গেল। চোখের সেই সাদা ভাবটা ততক্ষণে কেটে গেছে, তবে ওর শরীরের তাপমাত্রা এতটাই বেশি যে মনে হচ্ছে যেন কোনো গরম চুলার গায়ে হাত দিয়েছি। ইতিমধ্যে গুরু ভাইয়ের জ্ঞান ফিরলেও সে এক মুহূর্ত এখানে থাকতে রাজি হলো না। এদিকে এই সব ব্যাপার স্যাপার দেখে অনিমেষ বাবু প্রায় চিৎকার করে বলে উঠলেন, অনেশ্বর বাবু, আপনি কি করে এমন অসুস্থ মেয়ের বিয়ে দিতে রাজি হলেন? শুধুমাত্র সম্পত্তির লোভেই? ওনার এমন কথা শুনে আমারও মাথা গরম হয়ে গেল। কিন্তু যতই হোক, মেয়ে শ্বশুর বাড়ি, তাই খানিকটা ভদ্রতা রেখেই বললাম, বেয়াই মশাই, আমার মেয়ে কিন্তু একেবারেই অসুস্থ নয়। আপনি তো ওকে দেখেই এনেছিলেন। হ্যাঁ, মেয়ে দেখতে গিয়েছিলাম তো কি হয়েছে?
তখন কি আর জানতাম আপনার মেয়ে কার না কার সাথে নোংরা সম্পর্ক স্থাপন করেছে। এই আচার্য বাড়ির তো মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আপনাকে আমি একদিন সময় দিলাম, আপনার এই মেয়েকে নিয়ে যান। এমন কুলাঙ্গার মেয়ে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। এই কথা বলবার পরে ওনারা প্রায় গলা ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছিলেন। তখনই এসে দেখা করি বটুকেশ্বরের সাথে। সেই সূত্রে আপনার কাছে আসা ঠাকুরমশাই। এখন একমাত্র আপনিই ভরসা। এতক্ষণ এক নাগাড়ে কথা বলে ধনেশ্বর বাবু চুপ করলেন। ওনার মুখের ভাব দেখে বেশ বুঝতে পারলাম যে কি পরিমাণ গভীর সমস্যার মধ্যে দিয়ে উনি এখন যাচ্ছেন। এইবারে আমি ওনাকে প্রশ্ন করলাম। আচ্ছা ধনেশ্বর বাবু, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, আশা করি সঠিক উত্তর পাবো। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। আমি অবিনাশ আচার্যের প্রাক্তন স্ত্রীর বাপের বাড়িতে যেতে চাই। আপনি কি সেখানকার ঠিকানা সংগ্রহ করে দিতে সক্ষম? আমার এমন কথা শুনে ধনেশ্বর বাবু যার পরনাই আশ্চর্য হয়ে গেলেন। বিস্মিত মুখে বলেই বসলেন, দেখুন, সেইভাবে তো ওনাদের বাড়ি কোথায় ঠিক জানি না, তবে শুনেছি ওনারা নাকি হুগলি জেলার ব্রাহ্মণপাড়ায় থাকতেন। মেয়েটির নাম ছিল দেবী মুখার্জি। ঠাকুরমশাই, আপনি কি ওনাদের বাড়িতে যেতে চাইছেন? তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। এর মধ্যে যদি আমার মেয়েটাকে ওরা মেরে ফেলে। আপনার মেয়ের এখনো আয়ু বর্তমান, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। সুতরাং আমরা যদি এই বেলায় বেরিয়ে পড়তে পারি, তাহলে সেই মেয়েটির বাড়ির কাজ সেরে আচার্য বাড়িতেও সময় মতো পৌঁছে যেতে পারবো। আমার কথা শুনে ধনেশ্বর বাবু কিছুতেই রাজি হতে পারছিলেন না। শেষমেশ বটকেশ্বর বাবুর মধ্যস্থতায় ধনেশ্বর বাবু খানিকটা নিমরাজি হয়েই রাজি হলেন। স্ত্রীকে সব কিছু বলতে সে আমাদের জন্য আলু সিদ্ধ দিয়ে ভাতে ভাত করে দিল। সেটা খেয়েই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম হুগলি জেলায় ব্রাহ্মণপাড়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে ব্রাহ্মণপাড়ার দূরত্ব বেশ অনেকটা। সেখানে যাওয়ার জন্য গরুর গাড়ি ছাড়া অন্য কোনো গতি নেই। এখনকার দিনের মতো এত ভালো যানবাহনের ব্যবস্থা তখন ছিল না, তাই ট্রেন থেকে নেমে খোঁজ করতে লাগলাম সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি না। তাই স্টেশনের বাইরে একটা চায়ের দোকান থেকে আমরা তিনজনে চা আর নিমকি খেয়ে নিলাম। আমরা ব্রাহ্মণপাড়ায় যাব কিভাবে সে কথা ভাবছি, এমন সময় দেখি স্টেশনের বাইরে সার দিয়ে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে সাথে নিয়ে সেই দিকেই এগোলাম। এক গাড়োয়ানকে বলাতে সে এক কথায় রাজি হয়ে গেল। আমরা সেখানে উঠে বসতেই সে গাড়ি ছেড়ে দিল। এতদিন পরে গ্রামে ফিরেও মনের মধ্যে সেই শৈশবের ছবিগুলো আঁকা হয়ে আছে, সেগুলো আবার দেখতে পাচ্ছিলাম। এত মুক্ত আকাশ আবার কবে দেখব সেটা অনেক দিন ধরেই ভাবছিলাম। আচমকা এরকম একটা সুযোগ এসে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। রাস্তার দুই ধারে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের সুবর্ণ ভূমি। সেদিকে তাকালেই মনে হচ্ছে প্রকৃতি যেন রং তুলি নিয়ে নিজের আপন খেয়ালে রাঙিয়ে চলেছে। তার সাথে ক্ষেতের মধ্যে বয়ে চলা মৃদুমন্দ বাতাসে ধানের শীষগুলি নেচে চলেছে নিজস্ব ছন্দে। গায়ের মেয়ে বউরা কাঁধে কলসি নিয়ে পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফিরছে। জলের ফোঁটা মাটিতে পড়ে সোদা গন্ধও বেরোচ্ছে। মাটির সেই সোদা গন্ধ এখনো আমার মনকে পাগল করে দেয়। ছোট ছোট ছেলেমেয়েরা চলেছে পাঠশালার দিকে বই মাদুর হাতে করে নিয়ে। যখনকার কথা বলছি তখনকার সময় ঘরে ঘরে এত বিজলি বাতির প্রচলনও হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তাঘাট ছিল পায়ে চলা মেঠো পথ। তার উপরে বেশিরভাগ রাস্তাতেই বড় বড় গাছের ছাউনি মতো হয়ে রয়েছে। সবথেকে মজার ব্যাপার হলো এক একটা বাড়ির সামনে অনেকখানি জমি জমা দখল করে রাখত। আম বাগান, জাম বাগান, আলুর ক্ষেত, সুপারি বাগান, আরও কত কি। এইসবের কারণেই কারোর বাড়ি যেতে হলে বেশ কিছুটা সময় লেগে যেত। এইবারে বুঝতে পারছো রাতের বেলায় গ্রামের রাস্তায় চলাফেরা করতে কতটা বিপজ্জনক ছিল। সাপ খোপের ভয় তো ছিলই, তারপর কোনো জন্তু জানোয়ার যদি খাবার সন্ধানে লোকালয়ে প্রবেশ করে তাহলে আর কথাই নেই। তাই সেই সময়
রাতের বেলায় লোক রাস্তায় বের হলে নিদেন পক্ষে একখানা হ্যারিকেন নিয়ে যেতই। অবশ্যই পূর্ণিমার রাত হলে অবস্থাটা অন্যরকম হয়ে যেত। দল বেঁধে পথে ঘাটে বেরোতে কোনো অসুবিধা হতো না। মাথার ওপর অমন সুন্দর চাঁদের আলোর জোছনা গোটা পরিবেশটাকে ভরিয়ে রাখত। ব্রাহ্মণপাড়ায় যাওয়ার পথে রাস্তার মধ্যে পড়ল বেশ কয়েকটা চায়ের দোকান। সেখানে চলছে চা পানের পরে নানান বয়সের লোকেদের গল্প গুজব। এই কিছুটা পথ পেরোনোর পরে চোখে পড়ল সুবিশাল আম, কাঁঠাল, পেয়ারার বাগান। এরকম গাছ ভর্তি ফল দেখে আমার চোখ জুড়িয়ে যেতে লাগলো। এমন মন পাগল করা পরিবেশ এতদিন পরে আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য বটকেশ্বর আর ধনেশ্বর বাবুকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলাম। এরকমভাবে আরও বেশ খানিকটা পথ পেরোনোর পরে দেখতে পেলাম রাস্তার মধ্যে পড়ল বেশ কয়েকটা চায়ের দোকান। সেখানে চলছে চা পানের পর্ব, নানান বয়সের লোকেদের গল্প গুজব। গাড়ি থেকে নেমে বটকেশ্বর বাবু সেই দোকানের দিকে এগিয়ে গেলেন। ওনাদেরকে মুখার্জি বাড়ির কথা বলতেই সবাই একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। তারপরে ওনারা সেই বাড়ির ঠিকানা বাতলে দিল। বটকেশ্বর বাবু ফিরে এসেই বললেন, এখান থেকে সামনের মন্দির থেকে বাম দিকে যেতে হবে। ওনারা তো বললেন খুব একটা বেশি দূরে নাকি নয়, গল্প করতে করতে পৌঁছে যাবেন। বটকেশ্বর বাবু গাড়িতে চেপে বসতেই গাড়োয়ান আবার গাড়ি চালানো শুরু করে দিল। কেন জানি না বারংবার আমার মনে হতে লাগলো এই আচার্য বাড়ির রহস্যের কুল কিনারার চাবিকাঠি লুকিয়ে আছে এই মুখুজ্জে বাড়িতেই। একই মেয়ের অমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ধনেশ্বর বাবুর মুখটা থমথমে হয়ে রয়েছে। নেহাত আমার কথাতেই রহস্যের কিনারা করবার জন্য মেয়ের শ্বশুর বাড়িতে না গিয়ে গাড়িতে করে চলেছেন মেয়ের মৃত সতীনের বাড়িতে। এমন এক মানসিক দোলাচলের মধ্যে চলতে থাকা ধনেশ্বর বাবু নিজের মধ্যে কি করে এরকম ইস্পাত কঠিন মানসিকতা দেখতে পাচ্ছেন তা কেবলমাত্র ঈশ্বরই জানে। তবে উনি আমার ওপরে যে এতটা বিশ্বাস রাখতে পেরেছেন সেটাই আমার জন্য অনেক। আর আমার দৃঢ় বিশ্বাস মধুসুন্দরী দেবীর কৃপায় বিরাজ সসম্মানে এই কঠিন উত্তীর্ণ হতে পারব। এই মুহূর্তে কয়েকটি প্রশ্নের উত্তর আমি পেতে চাই। প্রথমত, অনিমেষ বাবুর ছোট ছেলে অজিতেশকে বিরাজ নিজের ভাই বলে সম্বোধন করলো কেন, তাও আবার বিয়ের একদিনের মাথায়? দ্বিতীয়ত, অজিতেশ যে দেশান্তরী হয়ে গেছে সেই কথা শুনে বিরাজ অমন ব্যবহার করলো কেন? ঘটনার প্রবাহে বারংবার দিক পরিবর্তন হলেও এই রহস্যের আশু সমাধানের খুব কাছেই পৌঁছে গেছি বলেই আমার মনে হয়। মনের মধ্যে চলছিল এত চিন্তা ভাবনা যে বিন্দু মাত্র খেয়াল করিনি যে আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি মুখুজ্জে বাড়িতে। বাড়িটার উঠোনে পা দিতেই একজন চাকর স্থানীয় লোক আমাদের দিকে এগিয়ে এলো। তার জিজ্ঞাসু দৃষ্টি দেখেই আমি বললাম, আমরা কলকাতা থেকে এসেছি, একবার মুখুজ্জিবাবুর সাথে কথা বলতে চাই। তারপরে আমাদের ইশারায় ওর পিছনে চলতে বলল। বেশ বুঝতে পারলাম যে লোকটি মুখ। সে আমাদেরকে নিয়ে গেল এই বাড়ির মন্দিরের সামনে। প্রায় 500 বছরের পুরনো প্রতিষ্ঠিত কালী মূর্তি ওর বাড়িতে। সেখানে পুজো দিচ্ছিলেন বছর 50-52 এক ব্যক্তি। মনে হলো মায়ের সান্ধ্যকালীন নিত্য পুজোটি উনিই করে থাকেন। পুজো শেষ হলে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করেন উনি। তারপর ঘুরে দাঁড়িয়েই আমাদেরকে দেখে থমকে যান। আমি মৃদু স্বরেই বললাম, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম তারানাথ চক্রবর্তী, পেশায় জ্যোতিষী, কলকাতা থেকে আসছি। আসলে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্যই এই অসময়ে আসতে বাধ্য হয়েছি, সেই জন্য আমরা অশেষ দুঃখিত। আমার কথা শুনে মুখুজ্জে মশাই একবার আমাদের তিনজনকে খুব ভালো করে দেখে নিলেন। তারপর স্মিত হাস্যে বললেন, বলুন ভাই, কি সেবা করতে পারি আপনাদের? মুখুজ্জে মশাই এই বলেই সেই চাকরকে বললেন, আমাদের সবার জন্য 1 কাপ করে চা এনে দেন। সেই শুনে সেই মুখ চাকরটি দ্রুত পায়ে ভেতরে চলে যান। অতঃপর আমি আবার বললাম, এইখানেই বসি ঠাকুরমশাই? আহা, মায়ের মুখটি বড় সুন্দর। তারপরে আমরা সবাই এক এক করে প্রণাম করলাম। মন্দিরের চাতালেই পদ্মাসনে বসলেন মুখুজ্জে মশাই, সেই সাথে আমরাও। এবারে আমি বলতে শুরু করলাম,
ঠাকুরমশাই, সবার আগে আমার সাথে উপস্থিত এই দুই ব্যবসায়ী ভদ্রলোকের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন শ্রীযুক্ত বটকেশ্বর মুখার্জি, আর উনি হলেন শ্রীযুক্ত ধনেশ্বর চক্রবর্তী। এইবারে আমাদের এখানে আসবার কারণটা আপনাকে বলি। ধনেশ্বরবাবুর একমাত্র কন্যা বিরাজবালার সাথে সম্প্রতি বিবাহ হয়েছে বর্ধমান জেলার শ্রীযুক্ত অনিমেষ আচার্যের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমান অবিনাশ আচার্যের সাথে। বিবাহের পরের দিনই তার মধ্যে কোনো এক অপশক্তি ভর হয়েছে। তাই আমি জানতে চাই যে আপনার কন্যার মৃত্যু হয়েছিল অস্বাভাবিকভাবে। এর কারণ কি কিছু আপনি বলতে পারেন? আমার কথা শুনেই মুখুজ্জে মশাই খানিকক্ষণ মাথা নিচু করে বসে থাকেন। মন্দিরের সামনে চাতাল থেকে আকাশ দেখা যায়। আকাশ কালচে নীল, স্নিগ্ধ সন্ধ্যা তারাটি ফুটে উঠেছে পশ্চিমে। সেদিকে তাকিয়ে মুখুজ্জে মশাই বলতে শুরু করলেন, ঠাকুর মশাই, আমার হাসি খুশি মেয়েটা কেন যে এমন কাণ্ড করলো সেটার উত্তর আমি আজও পাইনি। বিয়ের পরে শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে মেয়েরা প্রথমে ভয় পেয়েছিল ঠিকই, সেটা তো সব মেয়েরাই পেয়ে থাকে, তাই না? কিন্তু সময়ের সাথে সাথে তার মধ্যেও পরিবর্তন দেখা গেল। আমরা বেশ খুশি হলাম। মাসখানেক পরে একবার ওদিকে কাজে গিয়েছিলাম, তখন ভাবলাম একবার দেবীর সাথে দেখা করি। সেই মতো শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হই। আমাকে দেখেও শ্বশুর মশাই মানে অনিমেষবাবু খুব একটা খুশি হননি, সেটা ওনার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। অবশ্য উনি নিজের ঐশ্বর্যের জন্য দেবী এবং যার বর্ণাই আমাদের পরিবারকে খুবই হীন নজরে দেখতেন। তা বৈঠকখানায় বসে আছি তো আছি, কিন্তু কেউ এসে একবারের জন্য দেবী মায়ের কোনো খবর দেয়নি। যাই হোক, এইভাবে প্রায় ঘণ্টাখানেক বসে থাকার পরে অন্দরমহল থেকে একজন ছোকরা গোছের ছেলে বেরিয়ে এলো। আমাকে দেখেই সে নিচু হয়ে প্রণাম করলো। তারপরে হাসি মুখে বললে সে নাকি সম্পর্কে দেবীর দেবর হয়, নাম অজিতেশ আচার্য। আমি ভাবতেই পারছিলাম না অমন বাপের এমন সুপুত্র কি করে হলো। তার কিছুক্ষণ পরে দেবী এলো আমার সাথে দেখা করতে। এই কয়েকদিনের মধ্যেই ওর চেহারা স্বাভাবিক জেল্লাটা নষ্ট হয়ে গিয়েছে। বেশ বুঝতে পারছিলাম যে শ্বশুরবাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে ওকে, কিন্তু তারপরেও ওর মুখের মধ্যে হাসি লেগেই আছে। আজ অবধি সেই হাসির কারণ খুঁজে পাইনি। মিনিট পাঁচেকের মধ্যেই দেবীর শাশুড়ি এসে রীতিমতো গঞ্জনা দিতে শুরু করলো, এই বলে যে দেবী চলে আসায় রান্নাঘরে সব কাজ নাকি পড়ে রয়েছে, এরপরে নাকি কাপড় কাচাও বাকি আছে। আমি মনে মনে প্রমোদ গুনলাম, হায় ঈশ্বর, আমার এই একরত্তি মেয়ে এখন সারা বাড়ির কাপড়ও কাচে। কিন্তু জানেন ঠাকুরমশাই, মেয়ের মধ্যে কিন্তু একবারের জন্য দুঃখ আমি কিন্তু পেতে দেখিনি। এক নির্ভেজাল আনন্দের উৎস যেন খুঁজে পেয়েছিল। সেই কারণেই অনেক কঠিন বাস্তবের মুখোমুখি হয়েও সে একবারের জন্য ভেঙে পড়েনি। এরপরে আর কোনো খবর আমি পেতাম না। প্রায় ওদের বিয়ের মাস 6 পরে দেবীর মা তালের বড়া বানাতে বানাতে শুধু চোখের জল ফেলছিল। আসলে মেয়েটাই তালের বড়া খেতে খুবই ভালোবাসত, তাই ভেবেছিলাম ওর জন্য নিয়ে যাব। সেই মতো আমি তৈরিও হচ্ছিলাম। এমন সময় ওই বাড়ি থেকে খবর পাঠানো হলো যে দেবী নাকি খুব অসুস্থ। আমরা পৌঁছে দেখি সব শেষ হয়ে গেছে। ও নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু জানেন ঠাকুরমশাই, আমার মেয়ে এমন কাপুরুষের মতন কাজ করবেই না। ও তো এসব কাজকে ঘৃণা করত। ওরা এক সই প্রেমে আঘাত পেয়ে এরকম কাজ করতে গেলে ও রীতিমতো ভৎসনা করে বলেছিল এরকম কাজ করা নাকি অন্যায়। ভগবান এরকম মানুষকে কখনোই নাকি ক্ষমা করে না। এত দূর বলেই মুখুজ্জে মশাই থামলেন। তখন আমিও ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মুখুজ্জে মশাই, আপনার মেয়ের মৃত্যুর দিনে কি আপনি সেই অজিতেশ ছেলেটিকে দেখতে পেয়েছিলেন? আমার যতদূর মনে পড়ে দেখিনি। অবশ্য সেই সময় মাথাও ঠিক ছিল না। তবে ওদের এক ঝিয়ের মুখে শুনেছিলাম অজিতেশ নাকি দেশান্তরী হয়ে গিয়েছিল। ঠিক কী কারণে সে এরকম করেছে তার জানা হয়নি। কেন বলুন তো? গণ্ডগোলটা যে ঠিক কোথায় বেঁধেছিল মনে হচ্ছে সেটা ঠিক বুঝতে পেরেছি, কিন্তু যতক্ষণ না আচার্য বাড়িতে পৌঁছাবো ততক্ষণ অবধি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না।
তবে এইটুকু বলতে পারি, আপনার কন্যার এই মৃত্যু রহস্য ঠিক সময় মতো উদ্ধার হবে। আপনি কিচ্ছুটা চিন্তা করবেন না। এবারে আমাদেরকে আজ্ঞা দিন, অনেকটা পথ যেতে হবে। এই বলে সেখান থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম অনিমেষ আচার্যের বাসভবনের উদ্দেশ্যে। রাত 9টা নাগাদ সবে মাত্র ওনাদের বাড়ির কাছাকাছি পৌঁছেছি। অকস্মাৎ মনের মধ্যে কেমন যেন একটা নিদারুণ অনুভূতি জেগে উঠল। সেই অনুভূতি যে ঠিক কীরকম তা বোঝাতে পারবো না, তাকে ভাষায় ব্যক্ত করা সত্যিই দুষ্কর কাজ। তবে এটা বললে কোনো ভুল হবে না যে বেশ বুঝতে পারছিলাম যে বিশাল এক বিপদ আমার সামনে উপস্থিত হতে চলেছে। এই মুহূর্তে তার অবস্থান আমার খুবই সন্নিকটে। সেই অজানা ভয়ের এক বৈচিত্র্যপূর্ণ অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠতে শুরু করলো। আমি বটকেশ্বর এবং ধনেশ্বর বাবুর থেকে খানিক তফাতে ছিলাম। ওখানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাহলে কি না, এই স্থানে আর বিন্দুমাত্র সময় নষ্ট করা ঠিক হবে না। এই কথা চিন্তা করে তাড়াতাড়ি ফেরবার জন্য এগুতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আবছা আধারে তাকে দেখে আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে হুলুস্থুলু বাঁধিয়ে ফেলতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। তোমাদেরকে বলেছিলাম না, আমাদের গায়ের বটতলা সেই সৌম্যমূর্তি সাধু, যিনি আমাকে কথা দিয়েছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যি আমার আজ সেই প্রলয়ের দিন ঘনিয়ে এসেছে? মনের মধ্যে অজস্র চিন্তার মায়াজাল আচ্ছন্ন করে রয়েছে, কিন্তু সেই চিন্তাকে ফুৎকারে উড়িয়ে দিতে গিয়েই দূর থেকে আমি সেই সাধুকে প্রণাম করলাম। প্রণাম করতেই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল যেন। সেই সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। মনে হলো যেন তিনি হাত তুলে আমাকে অভয় দান করলেন। তারপর হঠাৎ দেখি কোথায় সাধু, কোথায় কি, কেউ কোথাও নেই। আমি ওখানে একাকীভাবে দাঁড়িয়ে আছি। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওনাদের সাথে এগিয়ে গেলাম আচার্য বাড়ির উদ্দেশ্যে। বাড়ির দেউড়ির কাছে পৌঁছতেই দারোয়ান গোছের এক ছন্ডা মার্কা লোক এগিয়ে এসে বলল, আপনারা কার সাথে দেখা করতে চান? এইবারে ধনেশ্বর বাবু মুখ খুললেন। আমরা এসেছি অনিমেষ বাবুর সাথে দেখা করবার জন্য। ধনেশ্বর বাবুর কথা শেষ হতেই সেই দারোয়ানটি আমাদেরকে নিয়ে শটান হাজির করলো বৈঠকখানায়। সেখানে পৌঁছে দেখি গোটা 10 লোক কোনো বিষয় নিয়ে গম্ভীর আলোচনা করছে। আমাদেরকে দেখে সবাই বেশ বিরক্ত হলো। তারপরে এক মধ্যবয়স্ক সুপুরুষ ভদ্রলোক রাজবাড়ি কণ্ঠে বললেন, কি বেআই মশাই ওরফে ধনেশ্বর বাবু, এতক্ষণে আসবার সময় হলো? আপনার সময়ের জ্ঞান না থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। সুতরাং আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি বিদায় হন। যত সব আপদ। কথাটা শুনেই বুঝতে পারলাম যে ইনি হলেন সেই শ্রীযুক্ত অনিমেষ আচার্য। ধনেশ্বর বাবু যথার্থই বলেছিলেন। অর্থের দেমাকে এনার পা আজ অবধি মাটিতে পড়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ছেলের সংসারের থেকেও নিজের অহংবোধ এতই বেশি যে গৃহলক্ষ্মীকে ঘর ছাড়ার কথা বলতে বিন্দুমাত্র আপত্তি নেই তার। কিন্তু অনিমেষ বাবুর কথাকে বিশেষ গুরুত্ব না দিয়ে ধনেশ্বর বাবু বিনীতভাবে ওনাকে উত্তর দিয়ে বললেন, বেআই মশাই, ইনি হলেন তারানাথ চক্রবর্তী, বিখ্যাত জ্যোতিষী। ইনি একবার বিরাজ মায়ের সাথে কথা বলতে চান। তারপর না হয় যা করতে বলবেন সব কিছু মাথা পেতে নেব। কথাটা শুনেই অনিমেষ বাবুর ঠোঁটের কোণায় ফুটে উঠল এক ব্যঙ্গের হাসি। আমার মতন সামান্য জ্যোতিষীর পক্ষে বিরাজের রোগ ব্যাধি ঠিক করা যে আদৌ সম্ভব নয়, এই বিষয়ে তিনি 200% নিশ্চিত। এইরূপ ভাব করেই তিনি বললেন, এরকম ছেঁদো জ্যোতিষী অনেক দেখেছি, তবু আপনি যখন চাইছেন তখন শেষবারের মতন একবার সুযোগ দিচ্ছি। সুতরাং মাথায় রাখবেন, আপনার মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে এই বেটা জ্যোতিষীর ওপর। চলুন আমিও যাই, দেখি কলকাতার জ্যোতিষীর কেমন ক্ষমতা। তারপরে ওখানে উপস্থিত লোকলস্কর নিয়ে অনিমেষ বাবু এগিয়ে চললেন বিরাজের কক্ষের দিকে। আমরাও ওনার পিছু নিলাম। হঠাৎ শুনতে পেলাম বটকেশ্বর বাবু ধনেশ্বর বাবুকে বলছেন, কোনো চিন্তা করো না,
ইনি আসলে তান্ত্রিক, সুতরাং নিশ্চিন্তে থাকো, তোমার মেয়ের বিপদ একেবারে কেটে যাওয়ার মুখে। বলো কি, ইনি তান্ত্রিক? কিন্তু এমন সাধারণ জীবনযাপন করেন? এবারে বুঝতে পারছি কি করে উনি প্রথম দেখাতেই আমার বিষয়ে সঠিক গণনা করতে পেরেছিলেন। সত্যি বটকেশ্বর, তুমি আমাকে বাঁচালে। আমি এখন 100% নিশ্চিত বিজয় আমাদের হবেই। যখন সেই কক্ষে পৌঁছালাম, দেখতে পেলাম যে সেটাতে বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অনিমেষবাবু পাঞ্জাবির পকেট থেকে চাবি বের করে নিজের হাতে সেটা খুললেন। বিছানায় শুয়ে থাকা বিরাজের শরীর থেকে একটা বিশ্রী গন্ধ ভেসে আসছে। সেই গন্ধটা সাধারণ শ্মশান ভূমিতেই পাওয়া যায়, কিন্তু এখানে সেই দুর্গন্ধ আসছে কোথা থেকে? ভিতরে প্রবেশ করেই টের পেলাম যে সেখানে অশরীরীর অস্তিত্ব রয়েছে। ব্যাপারখানা যে বেশ গুরুতর সেটা টের পেয়েই আমি সঙ্গে থাকা জল নিয়ে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে বিছানার চারিদিকে বন্ধন করে দিলাম। বিছানার চারিদিকে শুভ শক্তির অস্তিত্ব টের পেয়েই আবার স্বমহিমায় ফিরে এলো বিরাজের মধ্যে থাকা অপশক্তি। ইতিমধ্যেই বিরাজের হাত দুটো বেঁকে যেতে লাগলো। হাতের আর পায়ের ওপর ভর দিয়ে কেমন জানি ভাবে বিছানার ওপরে শরীরটাকে তুলে ধরলো। দেখে মনে হলো ঠিক যেন একটা টেবিল। তার সমস্ত মুখ বিভৎস কালো হয়ে গেল, চোখ দুটো বড় বড় জবা ফুলের মতো টকটকে লাল হয়ে গেল, মাথার চুল সাপের মতো উড়তে শুরু করলো। তার লাল ঠোঁট দুটো সামান্য ফাঁকা হয়ে রয়েছে, সেটার ভিতর থেকে কালো কালো দাঁতগুলো দেখা যেতে লাগলো। তারপরে গোটা কক্ষকে কাঁপিয়ে শুরু হলো তার বিভৎস হাসির দমক। সেই হাসির দমকে ধনেশ্বর বাবু অবধি চমকে উঠলেন। অনিমেষবাবু পালানোর মতলব করতেই আমি বলে উঠলাম, অনিমেষবাবু, যদি কিছু মনে না করেন তাহলে পুরো প্রক্রিয়াটা আপনার সবার সম্মুখে করবার আগ্রহ প্রকাশ করছি। আশা করি সেই প্রক্রিয়া শেষ না হওয়া অবধি কেউই এই কক্ষের বাইরে যাবেন না। এই বলে ওনাদেরকে কিছু বলবার সুযোগ না দিয়েই দেবীরূপী বিরাজকে সরাসরি প্রশ্ন করলাম, তুমি বিরাজবালার শরীরে আশ্রয় নিয়েছো কেন? আমার কথাটা শুনেই উপস্থিত সকলের চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। কেউ ভাবতেই পারেনি যে এমন কোনো প্রশ্ন আমি করতে পারি। অবশ্য চমকের এখনো বাকি ছিল। আমার প্রশ্নের উত্তরেই প্রথমবারের জন্য দেবীরূপী বিরাট সেই পৈশাচিক গলায় উত্তর দিল, আমার মৃত্যুর প্রতিশোধ চাই। মৃত্যুর প্রতিশোধ? কিন্তু তুমি কে? নিজের পরিচয় দাও। আমি দেবী, এই বাড়ির পুত্রবধূ। আমার স্বামীর নাম শ্রীযুক্ত অবিনাশ আচার্য। বিরাজের কথা শুনেই চিৎকার করে উঠল এক যুবক। না না, এ হতে পারে না, সম্ভব না। আমার স্ত্রী দেবী তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, তাহলে কি করে? আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলাম নাকি গলা টিপে খুন করা হয়েছিল? তারপরে আমার দেহটাকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এবারে অবিনাশকে দেখলাম কেমন যেন মিয়ে গেল। বেশ বুঝতে পারলাম যে দেবীর হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে অবিনাশ জড়িত। তাই পুনরায় দেবীরূপী বিরাজকে প্রশ্ন করলাম, কিন্তু তুমি যে দেবী তার প্রমাণ কি? কি প্রমাণ চাই? আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, তার উত্তর দিলেই আমরা বিশ্বাস করব যে তুমিই দেবী। তাহলে তোমার মুক্তির ব্যাপারে আমি নিজে দায়িত্ব নেব। বলো, রাজি কিনা? হ্যাঁ, আমি রাজি। বলো, কি জানতে চাও? তোমার তোমার পিতার নিবাস কোথায়? হুগলি জেলার ব্রাহ্মণ পাড়ায়। আমি শুনেছি যে তুমি বিয়ের আগেই কোনো পরপুরুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলে। এসব মিথ্যা কথা। আমি আমার স্বামী ব্যতীত কারোর সাথে কোনোদিনও কোনো রকম সম্পর্কে জড়াইনি। তাহলে তোমাকে হত্যা করা হলো কেন? এর উত্তর আমার থেকেও ভালো দিতে পারবে শ্রীযুক্ত অবিনাশ আচার্য। বিরাজের কথা শুনে সবাই অবিনাশের দিকে অবাক দৃষ্টিতে তাকালো।
সে নিজে অবস্থার গভীরতা খুব ভালোভাবেই টের পেয়েছিল, কিন্তু সহজে দমে যাওয়ার পাত্র অবিনাশ নয়। তাই শেষ চেষ্টা করতে মরিয়া হয়ে ওঠে। তাই ভুল ডাকতে অবিনাশ চিৎকার করে বলে, কি তখন থেকে ওই মেয়েটার কথা শোনা হচ্ছে? আপনারা কি ভুলে গেছেন আচার্য পরিবারের মহিমা? তাহলে কেন এই ভণ্ড জ্যোতিষীর কথায় তালে তাল মেলাচ্ছেন আপনারা? অবিনাশের কথা শেষ হতেই হুঙ্কার দিয়ে উঠল দেবীরূপী বিরাজ। চুপ, একদম চুপ। ভুলে গেলি কিভাবে বিয়ের পরে গোসাই বাড়ির রাধার সাথে নোংরামি করে পুরো দোষটা চাপিয়ে দিয়েছিলি রাখাল রামের ঘাড়ে? দেবীরূপী বিরাজের কথা শুনে অবিনাশের অবস্থা একেবারে লেজে গোবরে হয়ে গেল, তবুও ফোঁস করতে ছাড়ল না। এসব মিথ্যে কথা, মিথ্যে। আমি কোনো রাধাকে চিনি না। তাহলে তোর পিঠের বাম দিকে ওই আঁচড়ের দাগটা এলো কোথা থেকে? এইবারে আমি সরাসরি অবিনাশকে তার শরীর থেকে বস্ত্র খুলতে বললাম, কিন্তু অবিনাশ উত্তরে বলল, আমি কাউকে কৈফিয়ত দিতে রাজি নই, কাউকে না। আর আমি কিছুতেই পাঞ্জাবি খুলব না, ব্যাস এই আমার শেষ কথা। কিন্তু অবিনাশের শেষ রক্ষা হলো না। অনিমেষ বাবুর আদেশে বাকিরা মিলেই তার শরীর থেকে পাঞ্জাবিটা জোর করে খুলে ফেলা হতেই সবাই চমকে উঠলাম। সেখানে সত্যিই আঁচড়ের দাগ আছে। এবারে দেবীরূপী বিরাজ অট্ট হাসিতে ফেটে পড়ল। অবিনাশ বাবু, এরকম চুপ করে গেলে আপনাকে একেবারেই ভালো লাগে না। এখনো তো অনেক কিছু বলা বাকি আছে। চুপ, একদম চুপ, চুপ। তুই যদি আর কোনো কথা বলিস তাহলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তাই নাকি? তাহলে তো আরো বলবো। আচ্ছা, তোর একটা ভাই ছিল না? অজিতেশ তো দেশান্তরী হয়ে গেছে। সত্যি কি দেশান্তরী হয়েছে? রাধাকান্ত বাবু কিছু বললেন না যে? বিরাজের কথা শেষ হতেই সবাই আবার বিস্ময়ে অবিনাশের পাশে দাঁড়ানো মাঝবয়সী এক নায়েব গোছের লোকের দিকে তাকিয়ে রইল। এবারে সেই লোকটি হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। বাবু, আমি কিচ্ছু জানি না। আমি তো সামান্য একজন হিসেব রক্ষক বাবু। তাহলে অজিতেশ ঠাকুরপোর লাশটাকে কোথায় লুকিয়ে রেখেছিলেন? বিরাজের কথা শুনেই রাধাকান্ত বাবুর মুখটা সম্পূর্ণভাবে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি এবারে একেবারে ভেঙে পড়লেন। আমাকে ক্ষমা করুন। অবিনাশ বাবু যে অজিতেশ বাবুকে হত্যা করে ফেলেছেন সেই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। উনি আমাকে বলেছিলেন যে একটা বস্তাকে পুরনো কুয়োর মধ্যে ফেলে দিতে। উনি আমাকে বলেছিলেন যে এটা যেন কাকপক্ষীও টের না পাই। আমি ঠিক সেই মতোই কাজ করেছিলাম। ওই কাজের জন্য অবিনাশ বাবু আমাকে অনেক টাকা দিয়েছিলেন। সে সময় মেয়ের বিয়ের জন্য টাকা খুব প্রয়োজন ছিল, তাই। সত্যিটা জানার পরেও কেন সবাইকে জানাননি? খুব ভয় পেয়ে গেছিলাম যখন জানতে পেরেছিলাম যে অবিনাশ বাবু নিজের হাতে তার আপন ভাইকে খুন করেছিল। কিরে অবিনাশ, এখনো সবার সামনে স্বীকার করবি না কেন তুই অজিতেশ ঠাকুরপোকে খুন করেছিস? আমি খুন করিনি। ও দেবীর সাথে প্রেম করে বেড়াতো, সেই জন্য আমি ওকে শাস্তি দিয়েছি। অজিতেশ ঠাকুরপোকে আমি ভাতৃদ্বিতীয়ার দিনে ফোঁটা দিয়েছিলাম। সে কোনোদিনও আমাকে কুনজরে দেখেনি। বিরাজের কথা শেষ হতেই দেখলাম অনিমেষ বাবু বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে আছেন বিরাজের দিকে। ওনার চোখ বেয়ে নেমে চলেছে অবিরাম অশ্রুধারা। বৌমা, এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিও। আমি না জেনে বুঝে তোমার সম্পর্কে নানান কুকথা বলে ফেলেছি। অর্থের গর্বে নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
সন্তান বিপদগামী হলেও সেদিকে ভ্রুক্ষেপ না করে কেবলমাত্র ব্যবসায়ী লাভ্যাংশের দিকেই দৃষ্টিপাত করেছিলাম। বংশমর্যাদার গর্বে এতটাই অন্ধ হয়ে পড়েছিলাম, তাই নিজের সন্তান তুল্য বৌমাকে হেয় জ্ঞান করেছি। এমনকি নিজের ছোট সন্তানকে অযোগ্য মনে করে নানান কুকথায় তাকে ভূষিত করেছি। তাই সময়ের আগেই তাকে হারিয়ে ফেললাম। আজ বুঝতে পারছি, পাপ বাপকেও ছাড়ে না। এই বলে অনিমেষ বাবু কান্নায় ভেঙে পড়লেন। এবারে আমি জিজ্ঞাসা করলাম, মা, আমার আর কোনো জিজ্ঞাসা নেই। এবার কথা মতো তোমার মুক্তির সময় এসে গেছে। হ্যাঁ, এবারে আমি মুক্তি নেব, কিন্তু তার আগে কথা দিন আমার আর অজিতেশ ঠাকুরপোর স্বসত্বায়নের ব্যবস্থা করবেন। মা, আমি তোমাকে কথা দিলাম। অনিমেষ বাবু নিজে লোক লাগিয়ে বাড়ির পিছনের পরিত্যক্ত পাতকুয়া থেকে উদ্ধার হলো অজিতেশের মৃতদেহ। অবশ্য বর্তমানে সেটি কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে। আমি দেবীকে দেওয়া কথা অনুযায়ী যথাযথ নিয়মে সস্তান সম্পন্ন করলাম। কাজ সম্পন্ন হতেই দেখি বিরাজ আমার পাশে এসে দাঁড়ালো। তারপরে সেই দেবীর স্বরেই বলতে লাগলো, ঠাকুর মশাই, দেবীর যাওয়ার সময় হয়ে গেছে। ও আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছে। আমার মুখ থেকে শুধু বেরোলো, গচ্ছ গচ্ছ গচ্ছ। তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, এর পরে অনিমেষ বাবুর কি হয়েছিল? শুনেছিলাম উনি নাকি নিজের সব সম্পত্তি বিরাজকে দান করে দিয়ে শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ ও অলৌকিক শক্তি, রচনায় অর্ণব দাস। আমাদের গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ আমরা যখনই গল্প আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি তা শেয়ার করে নিতে পারেন আপনার আত্মীয় পরিজন ও কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি সৌভিক, কিশোরীর চরিত্রে সায়ন্তন, তারানাথের চরিত্রে বুবাই, বটকেশ্বরের চরিত্রে দীপক, ধনেশ্বরের চরিত্রে রানা, সুকুমারের চরিত্রে আদিত্য, ধনেশ্বরের ছোট বৌমার চরিত্রে মোহন, ধনেশ্বরের মেয়ে বিরাজপালার চরিত্রে দেবস্মিতা, অবিনাশের চরিত্রে নীল, অনিমেষের চরিত্রে কৃষ্ণপ্রসাদ, মুখুজ্জে মশাইয়ের চরিত্রে লিও, দারোয়ানের চরিত্রে রানা, রাধাকান্তর চরিত্রে জুম্মন। গল্পের প্রচ্ছদ সৌম্যদীপ, ধ্বনি পরিকল্পনা ও আবহে স্টুডিও রেক 66, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ইয়োর অক্টোপাস। অক্টোপাস ফিরে আসবে আপনাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।